মানুষের মুখে মিথ্যা কথা বলারও তো একটা মিনিমাম বেসিস লাগে, মিনিমাম একটা বেসিস লাগে যে সেটাকে কাভার দেওয়ার জন্য। যদি ছাত্রলীগ শিবিরকেই ভোট দিল, তাহলে গত 1 বছর ধরে বিএনপি কেন ছাত্রলীগকে এবং আওয়ামী লীগকে এবং চুপ্পুকে প্রোটেক্ট করে যাচ্ছে? তারা চুপ্পুকে সরাতে দিচ্ছে না। তারা আওয়ামী লীগকে কি বলে বাতিল করতে দেয় নাই, নিষিদ্ধ করতে দেয় নাই। প্রেম তো ছিল বিএনপির সকল প্রেম আওয়ামী লীগের জন্য এবং হাসিনার জন্য এবং চুপ্পুর জন্য। সেখানে শিবিরকে কেন, কোন দুঃখে আওয়ামী লীগ ভোট দিতে যাবে? উপদেশ দেব সভ্য হওয়ার জন্য। অসভ্যভাবে একটা কথা বললে একটা সত্যি কথাও কিন্তু শক্তিশালী হয়ে যায় না। একটা সেনা প্রধানকে তুই তুই করে কথা বলা উচিত না, এটা একটা অসভ্যতা। আইন আদালতে তাদের কাছে কি বলে বিবৃতি দিয়েছে যে সে মসজিদের কাছে পিস্তল নিয়ে গুলি করে মানুষকে গুলি করত এবং সেই রক্ত তার হাতে লাগতো এবং তাতে সে একটা অনুভূতি আসতো। এবং একই সাথে তার স্ত্রীকে, কেমন ধরনের স্ত্রী হতে পারে, সেই স্ত্রীকে, তার ওয়াইফকে সে সাথে নিয়ে দেখিয়েছে গুলি করে মারা এবং রক্তের স্বাদ। এবং এই জিয়াউল হাসান এখন আনন্দে জেলে আছে, ডক্টর ইউনূসের কি বলে লোক দেখানো জেলে আছে। বাংলাদেশ যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, কথার কথা আগেও কয়েকবার বলেছি, যদি এই চরিত্র পরিবর্তন না করে যদি এই চরিত্রে বিএনপি আসে, ভারত চাইবার আগেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে সবকিছু। তাতে হবে কি, সেই যেই লাউ সেই কদু হবে। কিন্তু নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে না করে ডক্টর ইউনূসকে যদি সকাল বিকাল চাপের উপর রেখে, এই 86 বছরের কি বলে প্রায় মৃতপ্রায় হার্টকে আবার যদি চাপের উপর রেখে, আর চাপের উপর রেখে সকাল বিকাল চাপের উপর রেখে বুইরা ভাদ্রা এই এনজিওর বুড়াগুলাকে সবগুলাকে লাথি মেরে বের করে দিয়ে যদি শক্তিশালী কিছু লোক বসানো হয় এই উপদেষ্টা সরকারে, আমি আপনাকে বলছি আল্লাহর রহমতে এর মাঝখানে সব দল নির্বাচনের প্রস্তুতি নেই। আগামী 2 বছরের মাঝখানে বাংলাদেশে আরো কয়েকশো বিলিয়ন ইয়ার তৈরি হবে এবং বাংলাদেশের কি বলে রিজার্ভ এই $32 বিলিয়ন থেকে, হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তখন ছিল $54 বিলিয়ন, হাসিনা যখন পালিয়েছে তখন এটা মাইনাসে ছিল। এখন রেমিটেন্স যোদ্ধারা উজাড় করে পাঠিয়ে সেটা $32 বিলিয়ন এসেছে। এই $32 বিলিয়ন রিজার্ভ 2 বছরের মাঝখানে কয়েকশো বিলিয়ন ছাড়িয়ে ইনশাল্লাহ ট্রিলিয়ন পৌঁছাতে শুরু করবে। কিন্তু আপনারা যদি কোনো ভারতের পোষ্য কোনো রাজনৈতিক যাদের নিজস্ব দলীয় কোনো সংস্কার না করে আসে এবং দেশের ভিতরের এই সশস্ত্র বাহিনীর সংস্কার না হয়, ভারতের দালাল জেনারেল ওয়াকার এবং অন্যান্য 2-4 জন জেনারেল যারা আছে তাদেরকে যদি ডক্টর ইউনূস সরাতে না পারে, আপনি কি মনে করেন যেই দলই ক্ষমতায় আসুক নির্বাচনে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি চুপ্পু প্রেসিডেন্ট থেকে যাবে? কি মনে হয়? অবশ্যই না। আচ্ছা, তাই যদি হয়, এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন যে বিএনপি অন্যান্য ইউনিভার্সিটির নির্বাচন তারা বানচাল করছে, কি বলে চাচ্ছে না, অর্জন করছে। আপনাকে বুঝতে হবে যে এই বিএনপি, যেই বিএনপি মানে কি বলে এটাকে হাসিনা যেরকম ডায়রিয়া মাউ ছিল, এই বিএনপির কিছু কিছু চোর বদমাস যারা ওই যে কি যেন বলে পুরান ঢাকার ওই লোকটা বিএনপি করে, যে হাসিনা আমলে ব্যাংকের ব্যবসা করেছে, হাসিনার সাথে ব্যাংকের মালিক ছিল, ব্যাংকের ইয়ে করেছে, আরে লোকটা না মির্জা আব্বাস। এর মুখের তো কথার কোনো ভ্যালু নেই, হাসিনার মতো ডায়রিয়া মাউথ। তো এ বলেছে যে কি আওয়ামী লীগ ভোট দিয়েছে, ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে। আরে ইডিয়েট, মানুষের মুখে মিথ্যা কথা বলারও তো একটা মিনিমাম একটা বেসিস লাগে যে সেটাকে কাভার দেওয়ার জন্য। যদি ছাত্রলীগ শিবিরকেই ভোট দিল, তাহলে গত 1 বছর ধরে বিএনপি কেন ছাত্রলীগকে এবং আওয়ামী লীগকে এবং চুপ্পুকে প্রোটেক্ট করে যাচ্ছে? তারা চুপ্পুকে সরাতে দিচ্ছে না। তারা আওয়ামী লীগকে কি বলে বাতিল করতে দেয় নাই, নিষিদ্ধ করতে দেয় নাই। প্রেম তো ছিল বিএনপির সকল প্রেম আওয়ামী লীগের জন্য এবং হাসিনার জন্য এবং চুপ্পুর জন্য। সেখানে শিবিরকে কেন, কোন দুঃখে আওয়ামী লীগ ভোট দিতে যাবে? আওয়ামী লীগ ভোট দিলে তো যেই আওয়ামী লীগের নেতাদের জমানো টাকা বিএনপির লোকেরা খেয়েছে এবং তাদেরকে পাহারা দিচ্ছে বাংলাদেশের প্রতি জেলায় উপজেলায়, সেখানে তো আওয়ামী লীগের বিএনপিকে ভোট দেওয়ার কথা। সুতরাং ভুয়া কথা বলে লাভ নাই। বাংলাদেশের জনগণ এখন যেরকম স্বাধীনতায় আল্লাহর রহমতে মুক্ত, তারা চিন্তা ভাবনাও, আমার মতো মানুষরা তাদেরকে চিন্তা ভাবনাও মুক্ত করে দিচ্ছে ইনশাআল্লাহ। তারা চিন্তা ভাবনায় ভবিষ্যতে আরো অ্যাডভান্স হবে। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা যত অ্যাডভান্স হবে, যত চিন্তাশীল হবে,
বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা ভারতের জন্য এবং অন্যান্য ভারতের পাঁচাটা গোলাম দলদের জন্য আরো কঠিন হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত সোমবার একটা প্রেস ব্রিফিং করেছে ইয়ে থেকে সেনানিবাসের থেকে, এবং সেখানে বিভিন্ন ব্যাপারে কথা বলেছে এবং এটাও বলা হয়েছে যে সেনাবাহিনী নিয়ে আসলে মানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং সেনাবাহিনীর এক একটা বিষয় নিয়ে তারা কথা বলেছে যে আসলে ডাকসুর সাথে তাদের ডাকসু নির্বাচনের আগের দিন সম্ভবত ডাকসু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা তারা এটার সাথে সম্পৃক্ত না, কিন্তু বাইরে থেকে কিছু লোকজন বলছে এবং অন্যান্য বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করছে। সেই বিষয়টা তারা পরিষ্কার করেছে এবং তাদের আরো অন্যান্য বিষয়ে তারা কথা বলেছে, সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এবং অস্ত্র উদ্ধারের কথাও বলেছে, আগেও বলেছে, আপনি নিজেও বলেছেন যে 80% অস্ত্র, 80% অস্ত্রের কথা তো সেদিনও আবার বললো। আমার মনে হয় 6 মাস আগেও বলেছে 80% অস্ত্র উদ্ধার হয়েছে, 20% বাকি আছে। সরি, আপনার প্রশ্ন শেষ করার আগে আর সহ্য করতে পারছিলাম না বুলশিট গুলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এটা সত্যি কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করছে, এটা সত্যি, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার হলে কিন্তু আমি এই সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম, এখনো কিন্তু সরকারি কাগজে পত্র এই সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সুতরাং সেনাবাহিনী সম্পর্কে কেউ যদি গালিগালাজ করে, নোংরা ভাষায় বিনা কারণে বেশি বাড়িয়ে অতিরঞ্জিত করে, অথবা যেই সেনা প্রধান, আমার পিএনজি এখনো তুলে নাই, যেই সেনা প্রধান কি বলে এটাকে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করে যাচ্ছে, সেই সেনা প্রধানকে অথবা সেনা প্রধান পদটাকে অথবা সেনা প্রধানের কারণে সমগ্র সেনাবাহিনীকে নিয়ে যারা গালিগালাজ করে, তাদের এরকম এহেন জঘন্য কাজের প্রতি আমি কি বলে এটাকে ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি তাদেরকে উপদেশ দেব সভ্য হওয়ার জন্য। অসভ্যভাবে একটা কথা বললে একটা সত্যি কথাও কিন্তু শক্তিশালী হয়ে যায় না। একটা সেনা প্রধানকে তুই করে কথা বলা উচিত না, এটা একটা অসভ্যতা। তো এটা একটা শিক্ষিত লোক যার ভিতরে সভ্যতা আছে, পারিবারিক সভ্যতা আছে, চিন্তা, একটা সেনা প্রধানকে বুঝতে হবে সেনা প্রধান কিন্তু একটা ব্যক্তি না, এটা একটা পদ। একটা রাষ্ট্রীয় সর্ববৃহৎ প্রতিষ্ঠানের একটা পদ হচ্ছে সেনা প্রধান। এখন তার পিছনের ব্যক্তিটাকে প্রতি 3 বছর পর পর বদলায়, কখনো কখনো একবার এসেছে এলপিআর থেকে এসে, অবসর থেকে এসে আবার সেনা প্রধান হয়েছে। ব্যক্তিটাকে আপনি ওয়াকার বলে যদি একটা গালি দেন এক জিনিস, আর সেনা প্রধান, তারপরও আমি যে এত বছর ধরে হাসিনার বিরুদ্ধে এত কথা বলেছি, আমি কি হাসিনাকে তুই করে বলেছি? তাকে কোনো অশ্লীল গালি দিয়ে বলে? আমি বলেছি খুনি, ব্যাংচোর, ভোট ডাকাত, যেগুলো সত্যি। এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, আমার জানা মতে ডাকসুর নির্বাচনে সেনাবাহিনী তথা ডিজিএফআইয়েরও কোনো ভূমিকা নেই। তবে যে কথাটা না বললেই নয়, ডাকসুর নির্বাচনে শিবিরের বিজয়ে সবচেয়ে বেশি ভীত হয়েছে, যেহেতু বাংলাদেশে যারা ভারতের গোলাম আছে, এরা তো হচ্ছে ভারতের পাচাটে। ভারতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এরা কোনো জিনিস গুরুত্ব সহকারে নেয় না, কারণ এদের মাঝখানে কোনো চিন্তা শক্তি নাই। এদের মাঝখানে আছে কুচিন্তা। যারা কুচিন্তা এবং শয়তানি চিন্তা করে, তাদের মাঝখানে কোনোদিন সুচিন্তা কাজ করে না। আর যাদের মাঝখানে সুচিন্তা কাজ করে না, তারা কোনোদিন গঠনমূলক চিন্তা করতে পারে না। সুতরাং যারা বাংলাদেশে ভারতের দালাল আছে, এরা হা করে তাকিয়ে থাকে তাদের বাপ ভারত কখন নির্দেশ দিবে, তারপরে তারা সিরিয়াস হবে এই ব্যাপারে। শিবিরের বিজয়ের পরেই কিন্তু ভারতের মাথা গরম হয়ে গেছে। বুঝতে হবে, ভারত বাংলাদেশের কোনো দলকে ভয় পায় না, বাংলাদেশের কোনো কি বলে বক্তাকে ভয় পায় না। কিন্তু সেই 2020 সালে আমি প্রথম মুখ খোলার পরেই সমস্ত পত্রিকার, ভারতীয় প্রথম সারির পত্রিকার হেডলাইনে আমার ছবি এবং আমার নাম এসেছিল, কারণ তারা বুঝেছিল এই মেজর সাহেবের কথায় সেনাবাহিনীর পরিবর্তন হতে পারে। আল্লাহর রহমতে, নবীজির দোয়ায় সেই পরিবর্তনটা কিন্তু হয়েছে। তো তারা বুঝতে পারে যে কার কথাটা কতটুকু শক্তিশালী, কার কাজটা কতটুকু শক্তিশালী আল্লাহর রহমতে। সুতরাং এই ভারত জানে যে ইসলামিক শক্তি, যাদের আল্লাহর উপর আস্থা আছে, যারা পূর্ণ ইমানদার না হতে পারে, ইমানদার কে কত পার্সেন্ট সেটা জাজ করার মালিক একমাত্র আল্লাহ।
কিন্তু আমি যেটা বলছি, আমি ধর্মীয় কথা বলছি না, আমি সাধারণ দৃষ্টিতে কথা বলছি। কারণ যেখানে ইমানের প্রশ্ন আসে, যেখানে আল্লাহর প্রতি একটা ভয় থাকে, অনেক বড় বড় পাপ কাজ থেকে বেঁচে থাকা যায়, যে আমি এই পাপ কাজটা করি কিভাবে। যেমন খুনি জিয়াউল হাসান, খুনি জিয়াউল হাসান মানুষ খুন করতে করতে 1000-এর উপরে মানুষ খুন নিজের হাতে করেছে, এবং খুন করতে করতে একটা মানুষ খুন করার পরে কিন্তু একটা মানুষ যখন পশু হয়ে যায় বা তার চেয়ে হিংস্র হয়ে যায়, তখন কিন্তু এই মানুষের ভিতরে আর কোনো বিবেক বুদ্ধি ইমান তো দূরের কথা কিচ্ছু কাজ করে না। এবং এই জিয়াউল হাসান এই কি বলে আইন আদালতে তাদের কাছে কি বলে বিবৃতি দিয়েছে যে সে মসজিদের কাছে পিস্তল নিয়ে গুলি করে মানুষকে গুলি করত, এবং সেই রক্ত তার হাতে লাগতো, এবং তাতে সে একটা অনুভূতি আসতো। এবং একই সাথে তার স্ত্রীকে, কেমন ধরনের স্ত্রী হতে পারে, সেই স্ত্রীকে, তার ওয়াইফকে সে সাথে নিয়ে দেখিয়েছে গুলি করে মারা এবং রক্তের স্বাদ। এবং এই জিয়াউল হাসান এখন আনন্দে জেলে আছে, ডক্টর ইউনূসের কি বলে লোক দেখানো জেলে আছে।